কোন দেশের খবর নেও না চরের ভিতরে ধান চাষ করতেছে, ভালো উদ্যোগ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কালীগঙ্গা নদীর পাড়ে। এই নদীটি প্রচণ্ড খরস্রোতা একটি নদী, তবে শুকনো মৌসুমে এই নদীটি শুকিয়ে যায়, আর যার কারণে নদীর মাঝখানে এরকম চর জাগে। আর এই সময়টিতে এই নদী হেঁটে পার হওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন একজন ঘোড়া নিয়ে নদী পার হয়ে যাচ্ছে দূরে কিছুটা। আর নদীর পার ঘেঁষে যে জায়গা আছে, এই জায়গাগুলোতে প্রচুর শাকসবজি ও ফসলের চাষ করা হয়। যেমন এখানে আলু চাষ করা হয়েছে, এই পাশে মূলা। আর মূলার ফলন আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আর যে নদীর পার আছে, এই পারগুলোতে কৃষক সরিষা, মাসকলাই এসব ফসলের বীজ ছিটিয়ে রাখছেন, যার কারণে এখান থেকে কিছুটা বাড়তি আয়ের সুযোগ পাবেন তারা। আর নদীর মাঝখানে যে চর আছে, যে চর জেগে উঠছে, ওইখানে ওনারা ধানের চাষ করতেছেন, যদি বাড়তি কোনো ইনকাম হয় এই আশায়। আরও দেখতে পাচ্ছেন দূরে কিছু লোক গোসল করতেছেন। নদীর সাইডে যে সরিষা লাগানো হয়েছে, এই সরিষার কারণে নদীর পাড়টা অনেক সুন্দর লাগতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে কিছু মহিলারা করতেছেন, ঘাস নদীতে ধুয়ে পরিষ্কার করতেছেন, গবাদি পশুরে খাওয়াবেন, মানে গরুরে খাওয়াবেন। আর ঘাস ধুইতেছেন, গবাদি পশুর জন্য যে ঘাস কাটছেন সেগুলো হয়তো ময়লা বা অন্যান্য জিনিস লেগে থাকতে পারে, ওগুলো ধুয়ে নিচ্ছেন। কারো গরু আছে, কারো ছাগল আছে, কারো ভেড়া আছে। আর এই পাশটাতে বাঁধাকপির চাষ করা হয়েছে। এখানে বাঁধাকপি সংগ্রহ করা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য। এগুলা কি মানিকগঞ্জ নেওয়া যাবেন একবারে? কারণ বাজার এখন দাম কিরকম পাওয়া যাইতেছে? এখন কেজি কত করে বিক্রি করেন? 30, 35, 40। ফলন কিরকম হয়েছে? উনি বললেন যে আল্লাহর রহমতে ফলন অনেক ভালো হয়েছে। আর এই দেখেন যে কপির পরিমাণ, এটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে, কোনো রোগবালাই নাই। আর দেখতে পাচ্ছেন একজন লোক নদী পার হয়ে আসতেছেন। উনি কোনো কাজের জন্য হয়তো নদীর ওই পাশে গেছিলেন, আসতেছেন আবার নদী পার হয়ে। আমাদের এখানে কিছু ফুলকপি আছে যেগুলো অনেক ছোট আকারের, ওগুলা হয়তো কোনো কারণবশত হয় নাই, তবে বড়গুলা কাটলে ছোটগুলা আর ফলন ভালো হবে। তারপর আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করব। আজকে আমরা আরেকটু সামনে যাব। অনেকে নদীর পাড় ধরে উঠতেছেন। আর বাচ্চারা বালুর ভিতরে খেলাধুলা করতেছে। নদীর তীরবর্তী হয়, প্রায় প্রতি বছরই ভাঙনের শিকার হয় এই জমিগুলো। আর নদীর ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা যে ধান চাষ করা হয়েছে, ধান সবেমাত্র লাগানো হয়েছে, হয়তো কিছুদিন সময় লাগবে, তারপর বোঝা যাবে যে কি পরিমাণ ধানের চারা মানে সুস্থ সবল ভাবে টিকে আছে। নদীতে অনেকে জাল দিয়ে রাখছে মাছ ধরার জন্য। মানিকগঞ্জে যে সকল নদী প্রবাহিত হয়ে গেছে মানিকগঞ্জের উপর দিয়ে, তার মধ্যে পদ্মা, ইছামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা সবচেয়ে অন্যতম। আর এর সকল নদী প্রচণ্ড খরস্রোতা
আর বেশিরভাগ সময় শীতকালে এই নদীগুলো প্রায় শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালে প্রচণ্ড স্রোত থাকে নদীতে, যার কারণে অনেক সময় অনেক নৌ দুর্ঘটনাও ঘটে থাকে। আর প্রায় প্রতি বছরই নদীর তীরবর্তী এলাকাগুলো ভাঙনের শিকার হয়। এটি একটি সরিষা ক্ষেত। প্রায় সরিষা ক্ষেতের প্রায় সব জায়গায় ফুল আসছে দেখতে পাচ্ছেন। এই সাইডে একটু মানে ফুলের পরিমাণ কম থাকলেও ওই সাইডে একটু বেশি ফুল দেখা যাচ্ছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে ধান লাগাইতেছে নদীর ভিতরে। এই পাশে আছে আলু ক্ষেত, তারপর ফুলকপি চাষ করা হয়েছে। ফুলকপি কেবল মানে মানে সবে মাত্র লাগানো হয়েছে আর কি, এখন অনেক ছোট, ফুল আসে নাই, হয়তো কিছুটা সময় লাগবে। অনেক বড় জমি। আসলে এই নদীর পাড়ে আসলে অনেক কিছু দেখা যায়, মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানা যায়। তারপর নদী পাড়ে মানুষ কীভাবে জীবনযাপন করতেছেন, তাদের কষ্ট দুঃখ এগুলো বুঝতে পারা যায়। আর বাংলাদেশের প্রকৃতি আর গ্রাম, এখানে না আসলে আসলে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করা কখনোই সম্ভব না। এই দেখেন প্রায় প্রতি বছরই এইগুলা ভাঙনের শিকার হয়। কত বড় বড় মানে মাটির চাপ পড়ে আছে এদিকে। একজন কৃষক জমিতে কাজ করতেছেন, মানে ঘাস কাটতেছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আরেকজন ঘাস নিয়ে আসতেছেন। ভাই ছন কাটা নিয়ে আসলেন? হ্যাঁ ভাই, কোথা থেকে নিয়ে আসলেন এগুলা? ও যে গাঙ্গের পাশে এই বেড়া করে দিই। ও, এই যে পাশের জমিটিতেও আলু চাষ করা হয়েছে, আর এই জমিটিতেও আলু চাষ করা হয়েছে। আলুর মাঝে মাঝে ওই মিষ্টি কুমড়ার চারা দিয়ে দেওয়া হয়েছে, যেন আলু উঠে গেলে মিষ্টি কুমড়া থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ করতে পারেন। মানে এক জমিতে দুই ফসল আর কি। এই জমিটিতে সবেমাত্র আলু বীজ রোপণ করা হয়েছে। আর ওই পাশের জমিতে দেখতে পাচ্ছেন যে এক আঙ্কেল কাজ করতেছেন, ওইখানে যাওয়ার চেষ্টা করব, কিন্তু যাওয়ার মতো জায়গা দেখতেছি না। আলু ক্ষেতের মাঝখানে যাওয়া যায় কিনা। কাকা এটা কি ঘাস ভুট্টা না? এ কি জাতের ঘাস ভুট্টা এটা? অনেক চিকন চিকন দেখতেছি। ঘন হয়েছে তো আমি পাইছি। ঘন হয়েছে দেখে এরকম হয়েছে। হ্যাঁ ঘন হয়েছি। আর ময়ূর আছে আবার থাকছে। কাইটা আবারও লাগাই দিবেন না? না এইভাবে চালাই দিবে কুয়া। ওই যে গোড়ায় থেকে আবার হইব? হ্যাঁ কুয়া নেবে, পানি দিবেন না, কুয়া নিয়ে আবার হয়ে যাবে। পানি দিলে পানি আবার হইব? হ্যাঁ তা তো ভালোই, একবার রোপণ করলে বেশ কয়েকবার খাওয়ানো যায়। তার সঙ্গে খাওয়া যায়, আপনার খাওয়া যাবে। মাথা টাথা পাকা হয়ে গেছে? হ্যাঁ এই ধান কি অবস্থা। আর কতকাল কাজ করবেন গন? অনেক বয়স হয়ে গেল না? বস মোটামুটি হয়েছে, তাও বস না কিন্তু বাতের বেড়াবেন না। এটা মাথা ব্যথার কারণে এরকম? আচ্ছা, তাহলে কাজ করেন। আর আর কি লাগাইছেন জমিতে? কি আর কিছু লাগাইছেন না? এই খেতে না হ্যাঁ, কোন মধ্যে কিন্তু ওই যে গাঙ্গে পাবে আর কয়েকদিন পর যায় না। কলাই টলাই লাগাইছেন? হ্যাঁ ওই পাই আমি এই আলু ক্ষেত কার এটা? এটা যত্ন, এই যে এটার যত্ন। আচ্ছা, ওই মুরব্বির? হ্যাঁ বেশি করে গরু দানা ঘাস লাগান? হ্যাঁ জলতে না খেয়ে গরু গরু আছে কতগুলা বাড়িতে? পাঁচটা। পাঁচটা আছে? পাঁচটা বলতে পাঁচটা। বাছর টাছর দেয় পাঁচটা? এই দুটি দোয়াল। দুধ হয় কত লিটার দোয়ালে? এটা তো 318 আচ্ছা 9 কেজি ছিল। 9 কেজি? 9 কেজি হলে তো ভালোই দাম পান। হ্যাঁ দাম পাই গেল। 500 550 টাকার দুধ বিক্রি করতে পারেন। 70 টাকা করেছেন। আজকে 70 টাকা কেজি আছে? আলহামদুলিল্লাহ। আজকে কমছে, একদিন 80 টাকা দিচ্ছে। এতদিন 80 টাকা করে বিক্রি করছেন, আজকে 70 গেছে? 70 গেছে না? হ্যাঁ। হ্যাঁ আমি শুনছি 70 টাকা। এই জন্য দাম গা আমি বাড়ি যাতে। আচ্ছা ঠিক আছে।
আর আজকে আপনাদের এরকমই কিছু দেখানোর চেষ্টা করব, গ্রামীণ সৌন্দর্য, তারপরে মানুষের সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরা, তারপর মানে গ্রামের স্নিগ্ধতা, এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রায় সন্ধ্যা লাগতেছেন, তারপরেও এখনও কৃষক তার জমিতে ধান লাগানোর চেষ্টা করে যাচ্ছেন। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত তারা কাজ করেন। আর কৃষক মূলত প্রায় সকাল অনেক ভোরবেলায় ঘুম থেকে ওঠেন, ফজরে আজানের পরপরই ঘুম থেকে ওঠেন, তারপর জমিতে চলে আসেন। আর প্রায় 10টা-11টার দিকে হলো তারা সকালের খাবার খান। যেখানে আমরা যারা শহরে থাকি তারা ঘুম থেকে উঠি সকাল 10টার সময়। তো আমি মনে করি যে গ্রামে না আসলে আসলে মানুষের কষ্ট এটা বোঝা সম্ভব না। একজন কৃষক তার জমিতে কাজ শেষে বাড়ি ফিরতেছেন মাথায় জ্বালানি নিয়ে। কাকা কোথায় কাজ করে আসলেন আপনার জমিতে? হ্যাঁ, কোথায় কাজ করে আসলেন? এই যে তোমার ভুট্টা খেতে। ভুট্টা খেতে? হ্যাঁ, এই বাঁশ দিয়ে কি করছেন? বাঁশ দিয়ে ওই যে তোমার ওই পাটের জাগ দিয়ে দিয়েছিলাম, বুঝছেন তো? হ্যাঁ, জাগের খই টই শুকাইলাম, পাট ধুইছি। ও, মানে পাট জাগ দিছিলেন, পাট ধুয়ে টুয়ে শুকাইতে দিছেন, আর হলো এখন হ্যাঁ, এখন বাঁশ টাস নিয়ে যাইতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। পাটের ফলন কিরকম হয়েছে? ফলন বেশি, ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে? হ্যাঁ, এখনো পাট তো মাপাটা বহায় নাই। পাটের দামও তো আল্লাহ দিলে মোটামুটি ভালো আছে। হ্যাঁ, আর পাটে কি কি রোগ বালাই হয় মোটামুটি চাষ করতে গেলে? পাটে হয়তো কত ওই গরুতে পয়সা মরে ঠেরে যায়, পোকামাকড় ধরে। মানে পাট চাষে খরচ কিরকম আর লাভ কিরকম? আর লাভ আছে, কিন্তু পাট তো আমাকে এলাকায় এখন কম বুনে, কিন্তু ওই পাট বুনলে নিরাটিরা না, কিন্তু অন্য এলাকা দিয়ে পাট নিলে ভালো হয়, পাটে লাভ আছে। মানে পাট চাষ একটা লাভবান, লাভজনক একটা হ্যাঁ, এই যে সামনে আর আবার একটু বেশি হবো পাটে। এবছর পাটের দাম বেশি পাইছে তো কৃষক, এই কারণে আগামী বছর লাভ মানে বেশি চাষাবাদ হইতে পারে। হ্যাঁ, বেশি দাম বেশি। একজন নৌকা নিয়ে যাইতেছেন। আবার আপনাদের চরটি দেখতে পাচ্ছেন, এখানেও প্রচুর শস্য আবাদ হয়। এই চরটি অনেক বড়, ওই পাশেও নদী আছে, এই পাশেও নদী, মাঝখানে চর। তুই দেখে না, দেখ